আজ 16ই সেপ্টেম্বর। মনে পড়ছে 7 বছর আগের সেই পৈশাচিক দিনটার কথা। আবছাভাবেই মনে পড়ে, কিন্তু আবছাভাবেই মনে পড়াটা এমন এক আতঙ্কের জন্ম দেয় যে পুরোপুরি মনে না পড়াটাই হয়তো ভালো। আজ সেই তারিখ, যে তারিখটা এলে আমার মনে হয় কেউ যেন আমাকে আড়াল থেকে দেখছে আর বিদ্রূপের হাসি হাসছে তার নারকীয় বিভৎস চোখে আমার দিকে তাকিয়ে। ঘরের দরজা জানলা সব বন্ধ, তবু আমার মনে হচ্ছে জানলার ওপর থেকে আগুন ঝরা চোখে সে আমার দিকে তাকিয়ে রয়েছে। জানলার দিকে তাকাতে সাহস পেলাম না, ভেবেছিলাম লিখব না, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে জোর করে চেয়ারে বসিয়ে রেখেছে। আমার হাত যেন সেই শক্তির প্রভাবে কাগজের ওপরে কলম নিয়ে ছুটে চলেছে। এই শক্তি অশুভ না, এই শক্তি শুভ শক্তি। হয়তো নিখিলেশের পবিত্র আত্মাই আমার ওপরে ভর করেছে। সেই প্রেতাত্মা হয়তো নিখিলেশের আত্মাকে জয় করতে পারিনি, হয়তো কোনোদিন পারবেও না। নিখিলেশ আমার বন্ধু, প্রচুর সম্পত্তি রেখে তার বাবা কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যান। সম্পত্তির পরিমাণ এতটাই বেশি ছিল যে নিখিলেশের কোনো কিছু করবার দরকারই হতো না। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে তখন ঘরে বসে আছি, এমন সময় এসে হাজির হলো নিখিলেশ। কিরে, ঘরে বসে কি করছিস? কি আর করব, এই টাইম পাস। টাইম পাসই যখন করবি তখন ঘরে বসে কেন? চল না একটু ঘুরে আসি। সে তো যাওয়াই যায়, কিন্তু কোথায় যাবি? ভাবছি একটু লং ড্রাইভে যাব। শিমুলপুরের থেকে একবার ঘুরে আসি চল। অনির্বাণদের বাড়ি শিমুলপুর, ও বারবার বলতো মনে নেই ওর বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কলেজও শেষ হয়ে গেল, আর বোধহয় দেখা হবে না। চল তাহলে একবার ঘুরেই আসি, বরং একবার জঙ্গলটাও দেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নে, বিকেলের দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু যাবি কিসে? কেন, বাবার গাড়িটা আছে না? হ্যাঁ আছে, কিন্তু তুই তো এখনো ভালো করে চালানোই শিখিসনি। যা শিখেছি যথেষ্ট, ওতেই চলে যাবে। তুই রেডি হয়ে থাকিস, আমি ঠিক বিকেল 4টের সময় আসব। সেপ্টেম্বরের বিকেল, মেঘ বা বৃষ্টির এই সময় আসবার কথা ছিল না। সারাদিন আকাশে মেঘ গুড়গুড় করছিল। আমরা গাড়ি ছাড়বার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। গাড়িতে একটা মিউজিক বাজছে, আর আমি জানলা দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছি। পলাশপুর এখান থেকে অনেকটা দূর, 3 ঘন্টার মতন সময় লাগবে যেতে। জঙ্গলে ঘেরা একটা মফস্বল পলাশপুর। আমি বললাম, অনির্বাণকে জানিয়েছিস তো ফোন করে যে আমরা আসছি? না, ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিই। হঠাৎ আমাদের দুজনকে দেখে কেমন চমকে যাবে বল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই গাঢ় হয়ে এলো অন্ধকার। বৃষ্টির তেজও যেন বেড়েই চলল ক্রমশ। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এত কান্না, আকাশ যেন ধরে রাখতে পারছে না কিছুতেই। আরও বেশ কিছুক্ষণ গাড়ি চলল বিনা বাক্য ব্যয়। তারপর নিখিলেশ বলল, পলাশপুর ঢুকতে এখনো অনেকটা বাকি। জায়গাটা দূর জানতাম, কিন্তু এতটা যে দূর হবে সেটা কখনো ভাবিনি। তাহলে এক কাজ করি, বরং অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি, এবার একটু নামি, একটু বিশ্রাম নিয়ে কিছু একটা খেয়ে নি, খিদেও পাচ্ছে বেশ। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছিস, খিদে পেয়েছে খুব। সেই বিকেল থেকে স্ট্রাইডিং ধরে বসে আছি, হাত টাত সব ব্যথা হয়ে গেল। আরও কিছুটা পথ চলবার পরে রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেয়ে আমরা গাড়িটা সেখানে দাঁড় করালাম। তারপরে হোটেলের ভেতরে গিয়ে বসলাম। আমাদের দেখে হোটেলের একজন ওয়েটার এগিয়ে এসে বলল, কি নেবেন স্যার? বল, কি খাবি? যা খুশি হলেই হবে। তাহলে দুটো মিক্সড নুডলস বলে দিই। দে। ওকে, দুটো মিক্সড নুডলস। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, করুন। স্যার, আপনাদের তো আগে কোনোদিনও এই এলাকায় দেখিনি, আপনারা কি বাইরে থেকে আসছেন? হ্যাঁ, আমরা বাইরে থেকেই আসছি। কেন বলুন তো? আপনারা কোথায় যাবেন স্যার? আমরা যাব পলাশপুর জঙ্গল ছাড়িয়ে আরও একটু ভেতরে। কেন এত কিছু জিজ্ঞেস করছেন যে? কোনো প্রবলেম? স্যার, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আজ রাতে আর বাইরে থাকবেন না স্যার। আমাদের হোটেলে আজকে রাতটা কাটিয়ে কাল সকালে রওনা দেবেন স্যার। আপনাদের ভালোর জন্যই বলছি। কিন্তু কেন? আজ রাতে বাইরে বেরোলে প্রবলেমটা কোথায়? স্যার, আজকের রাতটা ভালো না। আপনারা তো বাইরের মানুষ, তাই জানেন না।
আজকের দিনে সন্ধ্যা নামার পরে আর কেউ বাড়ির বাইরে বেরোয় না, বেরোলে তারা আর ঘরে ফেরে না স্যার। দেখুন, এখানে আমরা আমাদের বন্ধুর বাড়িতে যাচ্ছি, আমাদের বেরোতেই হবে, রাতে থাকা সম্ভব না। আপনি কি প্রবলেম সেটা বলবেন কি? সেসব বলতে গেলে অনেক সময় লেগে যাবে স্যার। আপনারা যখন যাবেনই তখন তো আর আমার কিছু বলার নেই। তবে সাবধানে যাবেন স্যার, আর রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না, সে যাই দেখুন না কেন। আপনারা বসুন, আমি আপনাদের অর্ডারটা সার্ভ করাচ্ছি। লোকটা চলে যেতেই আমি বললাম, কিরে কি বুঝলি, কি ব্যাপার বল দেখি। বুঝলি না, এই সব এলাকায় এমনিতেই লোকজন খুব একটা আসে না, তাই এরা পেইং গেস্টও পায় না, তাই এসব ছলাকলা করে মিথ্যে গালগল্প দিয়ে পেইং গেস্ট করার তাল আর কি। আমরা খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তা কিছুই দেখা যাচ্ছে না বললেই চলে। আরও একটু এগোনোর পরে গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ভেতর একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তার সারাটা শরীর বৃষ্টিতে কাক ভেজা। মেয়েটার সামনে গিয়ে নিখিলেশ গাড়িটা দাঁড় করালো। এইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে এইভাবে একা একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে দেখলে যে কেউ তাই করবে। গাড়িটা দাঁড় করিয়ে জানলার কাঁচটা নামিয়ে নিখিলেশ বলল, এই যে তুমি কোথায় যাবে? একা একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছো কেন? আমি রাস্তাটা হারিয়ে ফেলেছি, এই রাস্তা দিয়ে আরেকটু গেলেই আমার বাড়ি। তোমরা আমাকে তোমাদের সাথে একটু নিয়ে যাবে? ঠিক আছে, উঠে এসো তাড়াতাড়ি। আমরা মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে আবার চলতে শুরু করলাম। আরও কিছুটা চলবার পরেই আমাদের গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো মাঝে রাস্তায়। না, এই গাড়ির আবার কি হলো? তেল শেষ নাকি? না না, কাল রাতেই আমি ফুল ট্যাঙ্ক তেল করিয়েছি, এর মধ্যে কি করে শেষ হয়? দাঁড়া দেখি নেমে। নিখিলেশ বৃষ্টির ভেতর নেমে গিয়ে গাড়ির ইঞ্জিন পরীক্ষা করতে থাকলো। আমি গাড়ির ভেতরে বসে পেছন থেকে কেমন একটা হিস হিস শব্দ শুনতে পেলাম। তারপর পেছনে তাকিয়ে দেখলাম কোথায় সেই বাচ্চা মেয়েটা গাড়ির পেছনের সিটে বসে আছে। এ কে? সেই ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জায়গায় যে বসে আছে, তার চোখের ভেতর যেন জ্বলে রয়েছে দুটো গনগনে আগুনের বলয়। দাঁতগুলো পিশাচিনীর দাঁতের মতো তীক্ষ্ণ হয়ে বাইরে বেরিয়ে আসছে। তার নাক দিয়ে বেরোচ্ছে গরম নিঃশ্বাস। কয়েক মুহূর্তের মধ্যেই সেই পিশাচিনী ঝাঁপিয়ে পড়লো আমার গায়ের ওপর, আর সাথে সাথেই সে আবার ছিটকে গেল দূরে। তারপর করতে লাগলো নারকীয় গর্জন। আমি বুঝতে পারলাম ভয়ে আতঙ্কে আমার শরীর শিথিল হয়ে আসছে ক্রমশ। চোখের সামনে সবকিছু কেমন যেন আবছা হয়ে আসছে, ভারী হয়ে আসছে আমার চোখ। চোখ যখন খুললাম দেখলাম শুয়ে আছি একটা ঘরের ভেতরে। পাশে তাকিয়ে দেখলাম নিখিলেশ আর অনির্বাণ দাঁড়িয়ে আছে। ওই তো জ্ঞান ফিরেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় তো পাওয়ারই কথা, এই ঘটনা যার যার সাথেই ঘটেছে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। তুই ভাগ্যবান, কিন্তু কিভাবে সেটাই আশ্চর্যজনক ব্যাপার। নিখিলেশ, তুই আমাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলি? আহা, ফেলে পালিয়ে যায়নি। যখনই এই বীভৎস ঘটনাটা দেখলাম তখন ছুটে আশেপাশে লোক ডাকতে গিয়েছিলাম। ভাগ্যিস এই সময় কতজন লোক একটা মরা নিয়ে শ্মশানে পোড়াতে যাচ্ছিল। তাদের কাছে আগুন কাঠ সবই ছিল, তাই দিয়ে মশাল বানিয়ে যখন সবাই আসি তখন দেখলাম তুই শুধু গাড়ির মধ্যে একা পড়ে আছিস অজ্ঞান হয়ে, আর কেউ কোথাও নেই। তাই কোনো রকমে তোকে নিয়ে চলে আসি অনির্বাণদের বাড়িতে। আমি উঠে বসলাম বিছানার ওপর। তারপর বললাম, কিন্তু ওটা কি ছিল? ওটা যে আসলে কি ছিল তা কেউ বলতে পারে না, তবে শোনা যায় আজ থেকে অনেক বছর আগে কালকের দিনে অর্থাৎ 16ই সেপ্টেম্বর রাতে একটা ছোট বাচ্চা মেয়ে কোনোভাবে পথ হারিয়ে ওই বাগানের দিকে চলে আসে। অনেক রাত হয়ে যায়, তবু সেই বাচ্চা মেয়েটা সেই বাগান থেকে বেরোতে পারে না। রাতে বন্য জন্তুদের আক্রমণে সেই রাতেই মেয়েটার মৃত্যু হয়। তারপর থেকে প্রতি বছর ওই 16ই সেপ্টেম্বর রাতে ওই বাচ্চা মেয়েটার আত্মা ফিরে আসে মানুষের প্রাণ নিতে। সেদিন কোনো মানুষই আসেনি তাকে বাঁচাতে, তাই মানুষের প্রতি তার ভীষণ রাগ। এই ঘটনা এলাকার সবাই বিশ্বাস করে, তাই কেউই 16ই সেপ্টেম্বর রাতে বাড়ির বাইরে পা রাখে না। সবই বুঝলাম, আর নিজের চোখে যেহেতু দেখেছি
তাই অবিশ্বাস করবার কোনো জায়গাই নেই। শুধু আমার কোনো ক্ষতি কেন সে করতে পারল না, সেটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না।